আমার কাছে প্রেম মানে আমি এইভাবে কখনো ভাবার সুযোগ পাইনি। প্রথমটা জাস্ট এমনি হয়ে যায় সবার ক্ষেত্রে, এবং প্রথমটার ক্ষেত্রে বেদনা হতেও প্রায় প্রত্যেককে হতে হয়। বিয়ে করাটার থেকেও বিয়ে টেকানোটা আমার কাছে অধিক ইম্পর্টেন্ট ব্যাপার। একটি মেয়ে আছে, সেই মেয়েটি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে আমার পদবী ভট্টাচার্য, যতগুলো ভট্টাচার্য পেয়েছে সবাইকে রিকোয়েস্ট পাঠিয়েছে। বাড়ির লোক ভেবেছে। লাকি এনাফ যে আমি তন্ময় ভট্টাচার্যের সাথে ফ্রেন্ড লিস্টে নেই। আজকে যে আমার এই পজিশন দেখে আমার কাছে আসছে, সে যে 40 বছর ওই পজিশনে আমার সাথে থাকবে তার কি গ্যারেন্টি আছে? যে বর্ষণের প্রেমে তুমি উত্তাল প্রেমিক, যে বাদলের অপেক্ষায় তুমি চাতক, তার প্রতি প্রেম কি কেবলই প্রেম, নাকি অন্য কারো জন্য পুঞ্জিত ঘৃণা? ফেব্রুয়ারি মাস পড়ে গিয়েছে, আর ফেব্রুয়ারি মাস মানেই একদিকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো তা চলে গিয়েছে, এবং আপকামিং 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। এবং সবসময় আমরা সারা বছর রাজনীতি নিয়ে কথা বলি পলিটিক্যাল লিডার্সদের সঙ্গে, কিন্তু আজকে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তার সঙ্গে আমরা প্রেমের গল্প করব। রাজনীতি নিয়ে অনেক গল্প হয়েছে, দেবাংশুর বিষয়ে অনেকে অনেক কিছু জেনেছেন, কিন্তু আজকে জানতে চাইবো দেবাংশু সিঙ্গেল না মিঙ্গল? না না, একদম পুরোপুরি খাঁটি সিঙ্গেল। এটা উনি কিন্তু শুনবেন, উনি রাগ করবেন না তো? উনি বলে কেউ নেই, তুমি কার কথা বলছো আমি জানি না, বাট সিরিয়াসলি বললাম, সত্যি সত্যি সিঙ্গেল, খাঁটি সিঙ্গেল। আচ্ছা, মানে এটা কি কখনো বিরহ থেকে মানে হয়েছে যে না আমি সিঙ্গেলই থাকবো? প্রেম তো নিশ্চয় জীবনে এসছে কখনো না কখনো। কখনো এসছে, একদম যখন স্কুলের শেষ লগ্নে প্রায় 11-12 ওই টাইমে কিছু মানে ওই টাইমে এসেছে। তাদের সঙ্গে দীর্ঘদিন পরিচয় ছিল, একটা সম্পর্ক হয়তো ছিল, কিন্তু প্রথম প্রেম অন্তত আমি আমার বন্ধু বান্ধব বা চতুর্দিকে যেরকম দেখেছি, আমি 99% ক্ষেত্রে দেখেছি প্রথম প্রেম কারোর টেকেনি। তা আমি কোনো ব্যতিক্রমী ব্যাপার আমার নিজের ক্ষেত্রে মনে করি না, আমারও সেটা হওয়ার ছিল, ওটাই হয়েছে। কিন্তু তারপর থেকে এখনো অব্দি সেরকম ভাবে সিরিয়াসলি কিছু আসেনি। আর এটা আমার কোনো ব্যাপার নয় যে আমি সিঙ্গেলই থাকবো, এরকম কোনো ব্যাপার, বাট হয়তো সেরকম কাউকে পাওয়া যায়নি বা এরকম। এই যে ভাইব ম্যাচ হয়নি আমি ধরে নিতে পারি। কি এটা কি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে জানা আমার প্রেমিকাকে তাকে রাইটিস্ট মেন্টালিটির হতেই হবে? কখনো কি এরকম বাম মনস্ক কারোর প্রতি প্রেম হয়েছে? একদম না, রাইটিস্ট হলে তারই চলবে না। আচ্ছা, লেফটিস্ট তৃণমূলপন্থী হতে হবে। লেফটিস্ট হলে চলবে, কিন্তু সেই লেফটিস্ট সিপিএম না হলে ভালো। আচ্ছা, ঠিক আছে। আমিও বামপন্থী তথাকথিত কি বাংলার সিপিআইএম কে বলছো? হ্যাঁ, ওই আর কি। এখন কেরালার যদি বামপন্থী কারোর সাথে দেখা হয় তাহলে আমার অসুবিধা নেই। এখন বিষয়টা হচ্ছে যে মানে আমার এটা অবশ্যই এক প্রধান ইয়ের মধ্যে পড়ে যে অন্তত পলিটিক্যাল ভাইবটা ম্যাচ করতে হবে। কারণ যেহেতু আমার এখনো অব্দি মানে আমার জীবনের মানে মেজর অংশ জুড়ে রাজনীতিটা রয়েছে, ফলে আমি চাই না আমার ঘনিষ্ঠ বৃত্তে যে মানুষগুলো থাকবে তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিষয়ে বিবাদ হোক। আচ্ছা, আমি সবসময় মনে করি যে কোনো ঘনিষ্ঠ বৃত্তের মানুষ সবসময় একে অপরের জন্য একটা শেল্টারের কাজ করে। তো সেই শেল্টারের জায়গাটা আমার গিয়ে যেন ওই প্রখর রোদে গিয়ে দাঁড়িয়ে পড়লাম ওরকম ফিলিং যেন কোথাও গিয়ে না আসে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু বেসিক জায়গায় ভাইব ম্যাচ করাটা খুব দরকার। বাকি আমি মনে করি না যে সবকিছু আমি যা চাইছি তা পাওয়া যাবে, বা আমার উল্টো দিকেও যদি কেউ চেয়ে থাকেন সেও যা চাইছে তাহলে তো কুমারটুলিতে অর্ডার দেওয়ার ব্যাপার হয়ে যায়। সেরকম ব্যাপার তো কখনোই বাস্তবসম্মত নয়। কিছু বেসিক জিনিস নিয়ে ব্যাপার রয়েছে, এছাড়া কোনো কিছুতেই আপত্তি নেই। কিন্তু দুঃখের বিষয় এখনো অব্দি সেরকম কাউকে পাইনি আর কি। আচ্ছা, এই যে দেবাংশুর এত মহিলা ফ্যান্স আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, পুরুষদের কমেন্টের থেকে মহিলাদের কমেন্ট বেশি, এবং স্কুলে কলেজে যে স্টুডেন্টরা রয়েছে যারা সবে সবে রাজনীতি বুঝতে শিখেছে তারা একাংশ দেবাংশুকে দেখে অনুপ্রাণিত হয়। সেখানে দাঁড়িয়ে কোনো মহিলা ফ্যানও মনে ধরেনি যে কোনো মহিলা ফ্যানকে কখনো পছন্দ হয়নি বা কোনোদিন অ্যাপ্রোচও আসেনি যে এটা নিয়ে ভাবা যায়? অ্যাপ্রোচ এসেছে কি আসেনি সেই ব্যাপারে কিছু রাজি নই। মানে এসেছে না, সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার তরফ থেকে সেরকম ব্যাপার কারোর ক্ষেত্রে মনে হয়নি এখনো পর্যন্ত আর কি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে। আর ফ্যান ব্যাপারটা আর একটা সম্পর্ক তৈরি হওয়ার ব্যাপারটার মধ্যে একটা বড় পার্থক্য আছে। কিন্তু আমরা তো দেখেছি এরকম যে ফ্যান্সও কখনো কখনো হচ্ছে প্রেমিকা হয়েছে বা জীবন সঙ্গী হয়েছে, কিন্তু আমার এটা ঠিক আইডিয়া নেই তার মধ্যে কতজন 70-75 বছর অব্দি একসাথে কাটাতে পেরেছে। আচ্ছা, ঠিক আছে। কারণ আমার কাছে সত্যি আমি ওই শর্ট টার্ম পলিটিক্সে বিশ্বাসী নই, না সেটা পলিটিক্সে না সেটা পার্সোনাল লাইফে। ফলে কারোর সঙ্গে যদি সেই রকম অর্থে চিন্তা ভাবনা করে মেশার সুযোগও আসে, আমার কিন্তু সেই চিন্তা ভাবনাটা থাকে আর কি, মানে একসাথে দুজনে লাঠি হাতে রাস্তায় বেরোচ্ছি সেই অব্দি চিন্তা ভাবনাটা আসে। মানে আগামী 1 বছর 6 মাস 5 বছর সেই চিন্তা ভাবনা আসে না। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয়
সেরকম নজরে যেহেতু আমি ব্যাপারটাকে সেই অ্যাপ্রোচে দেখি, তো আমার সেই রকম দিক থেকে এখন অব্দি কিছু মনে হয়নি। এই যে স্কুল জীবনের প্রেম, তারপরে কলেজ, পুরোটাই কি বিচার বিবেচনা করে একেবারে প্রেমে পড়েছো? মানে ভেবে নিয়ে ইকুয়েশন? না না, প্রথম ক্ষেত্রে আমার মনে হয় না কারোরই সেই ইকুয়েশন মেনটেন করে পড়ার সুযোগ আসে। প্রথমটা জাস্ট এমনি হয়ে যায় সবার ক্ষেত্রে, এবং প্রথমটার ক্ষেত্রে বেদনাহতও প্রায় প্রত্যেককে হতে হয়। এখন কি মনে পড়ে? সামনেই সরস্বতী পুজো গেল। একদম মনে পড়বে না কেন? তবে হ্যাঁ, আমার সেরকম অর্থে ওই যেটা টিপিক্যাল বাঙালি প্রেম বলতে বোঝায়, যে হাত ধরে প্রিন্সেপ ঘাটে ঘোরা, ভিক্টোরিয়া গিয়ে ঝালমুড়ি খাওয়া, কিংবা আমার বালি এলাকায় বাড়ি, বালি ব্রিজের ফুটপাথ ধরে হাঁটা, আমার সেরকম হয়নি সত্যি বলতে জীবনে। মানে আমার যেটার কথা আমি বলছিও, আমার একদম প্রথম জীবনে, সেটার ক্ষেত্রেও আমার এরকম কোনো সেরকম অভিজ্ঞতা হয়নি। মোটামুটি একটা ভালো লাগা ছিল, একটা কোথাও কোথাও গিয়ে ছিল, বাট সেটা কোথাও গিয়ে ম্যাচিওর করেনি। সেটা একটা জায়গায়, কিন্তু মানে টিপিক্যাল প্রেম বলতে যেটা, সেরকম আমার কিছু করার এখনো অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, তাহলে তাহলে তোমার কাছে প্রেমের ডেফিনেশনটা কি? মানে প্রেম বলতে তুমি যদি তোমাকে বলা হয় যে তুমি 5টা সাবজেক্ট বা অবজেক্ট পাবে, সেখান থেকে তুমি প্রেম ডিফাইন করো, তুমি কি কি বলবে? দেখো, এটা যদি সেই অর্থে প্রেম বলো যে অর্থে আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি, সেই অর্থে যদি তুমি প্রেম বলতে চাও, বাকি তো প্রেম আমার জীবনে, আমি যদি বলি আমার প্রেম পলিটিক্স, ঠিক আছে, আর রাজনীতি আমার জীবনের এই মুহূর্তে একমাত্র প্রেম। আমার প্রেম হচ্ছে আমার দল, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যে অর্থে যে উদ্দেশ্যে প্রোগ্রামটা করতে এসছো, সেই তারিখ বা তার বিশেষত্ব নিয়ে যদি বলি, আমার কাছে প্রেম মানে আমি এইভাবে কখনো ভাবার সুযোগ পাইনি। মানে তুমি যদি বলতে ডিবেটে যাওয়ার আগে যেমন আগে ভেবে রাখি, পয়েন্ট করে রাখি, ওরকম ভাবে পয়েন্ট করে রাখতাম যে 5টা পয়েন্ট বলো। তবে আমি যেটা প্রথমে বললাম, যে আমার কাছে প্রেম শব্দটার থেকে বড় একটা শব্দ হচ্ছে সম্পর্ক, আর আমার কাছে সেই সম্পর্কের অর্থ হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গে থাকা। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একে অপরের দোষ গুণ সমেত একে অপরকে অ্যাকসেপ্ট করা। আচ্ছা, শুধু গুণ দিয়ে অ্যাকসেপ্ট করলে তো হবে না, দোষটাকেও নিয়ে যেটা accept এখনকার করতে দিনে হবে। খুব কম। হ্যাঁ, দেখি অনেকের মধ্যেই দেখি যে পারে না। এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমার সত্যি বলতে, মানে আমি এখন বাড়ি থেকেও যখন মাঝে মধ্যে বিয়ে সংক্রান্ত আলোচনা হয় বা এরকম কিছু বলে, মা আলোচনা করে বলে, আমার একটা জিনিস নিয়ে আমি খুব ভয় পাই বলতে, যে আমাদের জেনারেশনে এখন এত পরিমাণ বেশি বিবাহ বিচ্ছেদ দেখতে পাচ্ছি। মানে আমি আমার চেনা পরিচিত সার্কেলের মধ্যেই বলতে পারি, মানে যারা আমার 5 বছরের ছোট বড়র মধ্যে যে সার্কেলটা, আমার 10 বছরের এদিক ওদিক, আমি তাদের মধ্যে যে কজনকে লাস্ট 5 বছরে বিয়ে হতে দেখেছি, আমি তোমাকে এইটুকু বলতে পারি 65% to 70% এখন অব্দি ডিভোর্স হয়ে গেছে। এর কারণটা কি মনে হয়? তুমি তো ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে মিশেছি। এটার কারণ আমার কোথাও গিয়ে মনে হয় দুটো ব্যাপার আছে। আমাদের মা বাবাদের ক্ষেত্রে যদি দেখি, মানে আমি ধরে নিচ্ছি তুমি আর আমি একই জেনারেশনের, আমরা যদি আমাদের মা বাবার ক্ষেত্রে দেখি বা দাদু ঠাকুমার মধ্যে দেখি, বিবাহ বিচ্ছেদ জিনিসটা কিন্তু আমরা হয়তো শুনতেই পাই, ঠিক আছে, ভাবলেই সেটা পাব। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। এখনকার জেনারেশনে এটা এত বেশি হওয়ার মধ্যে আমার কেন জানি না মনে হচ্ছে এটা 2-3টে কারণ হতে পারে। প্রথম কথা হচ্ছে, এখন মানুষের হাতে অপশনস প্রচুর, এটা আমার কোথাও গিয়ে মনে হয়, যেটা আমাদের বাবা মায়েদের সময় ছিল না। আমাদের বাবা মায়েদের সময় ছিল না মানে কি, যে তারা প্রত্যেকে একটা সংসারের প্রতি একটা ডেডিকেশন, মানে মানে নিজেদের একদম জীবন কাটাতে হতো, এবং তাদের কাছে তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই ছিল সংসারটাকে টেনে নিয়ে যাওয়া। এখনকার দিনে মানুষের জীবনে এই যেমন সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব এসছে, মানে ধরো আমি আজকে একজনের সঙ্গে সম্পর্কে আছি, কিন্তু সম্পর্কে থাকতে থাকতেই আমার সঙ্গে শুধুমাত্র আমার প্রফেশনটা যদি আমি বাদও দিই, ধরো আমি আর 5টা সাধারণ মানুষের মতো, আমি আমাকে কোনো মানুষ চেনেন না, আমি একজন চাকরিজীবী মানুষ, সেক্ষেত্রেও আমি আমার চাকরি ক্ষেত্রে গিয়ে যেমন আমি আরো 5টা মহিলার সঙ্গে মেশার সুযোগ পাচ্ছি, তেমনই হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমি আরো 5টা-10টা মহিলার সঙ্গে মেশার সুযোগ পাচ্ছি। সেম এজ মাই ওয়াইফ, আমার যে স্ত্রী হবেন ধরো, সেও আরো 5টা পুরুষের সঙ্গে মেশার সুযোগ পাচ্ছে 5টা। এবার কোথাও গিয়ে আমাদের আজকের দিনের সোসাইটিতে কম্পিটিশনটা এত স্ট্রং হয়ে গেছে, এই কম্পিটিশন স্ট্রং, মানে যত কম্পিটিশন বেড়েছে তত আমরা আমাদের মানসিকতার মধ্যে জেলাসি বেড়েছে। ঠিক, আমি যখন দেখতে পাচ্ছি কোথাও একটা গিয়ে যে ওর বউটা কি ভালো, আমার বউটা কেন বেটার অপশন, মানে আমার বউ কেন ওর এই ক্যারেক্টার গুলো কেন ভালো, এইরকম, ও কেন আমার সাথে এরকম ব্যবহার করে, ও তো কত সুন্দর করে, ওর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়ছে, কথা বাড়ছে, কোথাও গিয়ে প্রতি একটা টান সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো আসছে, যে আমরা আজকের দিনে অনেক বেশি কম্পেয়ার করছি। আমাদের বাবা মায়েদের কম্পেয়ার করার সুযোগ ছিল না, কিন্তু আমাদের কাছে কম্পেয়ার করার সুযোগ অনেক বেশি। এটা একটা বড় কারণ আমার মনে হয়। দ্বিতীয় কারণ আমার যেটা কোথাও গিয়ে মনে হয়, যে এটা আধুনিকতা বাড়লে এটা তো সাইড এফেক্ট, এটা হবে। আমরা প্রথম বিশ্বের দেশগুলোকে দেখে অনেক কপি করার চেষ্টা করি, আমরা মনে করি, এবং তুমি যদি দেখো হিসাব মতো
আমরা যদি ইউকে আমেরিকা ইত্যাদি দেশগুলো দেখি, তাদের থেকে আমরা প্রায় মানে কালচারের দিক থেকে আমরা 15-20 বছর পিছিয়ে আছি। ঠিক। আমরা যে ধরনের সিনেমা ধরো 20 বছর আগে হলিউডে দেখেছি, আজকে বলিউড আমাদের ওই ধরনের সিনেমা করছে। আমি সিনেমার যে চরিত্রগত বৈশিষ্ট্য সেটার কথা বলছি, সিনেমাতে যে কালচারটা মানুষের জীবনে এফেক্ট ফেলে, মানে স্বাভাবিক এফেক্ট ফেলে। তুমি সিরিয়ালের কথাও যদি বলো, এটা না অনেকে, তুমি যদি সিরিয়ালকে এখন দোষ দাও যে সিরিয়ালে কেন 4টে বিয়ে দেখানো হয়, তাহলে সিরিয়ালের পরিচালকরা তোমায় বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। হ্যাঁ, একদম বলেছিলেন, এবং খুব সত্যি কথা। এবং আমি খুব একটা জিনিস থেকে খুব ভালো লাগছে, মানে সত্যি কথা বলছি, আমার মায়ের এখন সিরিয়াল দেখার প্রবণতা অনেক কমেছে, এবং আমার মা ওই ব্যাপারগুলো নিয়ে খুব ফার্স্ট্রেটেড। 4টে-5টা করে বিয়ে। এখন মুশকিল হচ্ছে, তুমি যখন সিরিয়ালকে গালাগাল করবে, সিরিয়ালে 4টে-5টা করে বিয়ে কেন দেখানো হয়, তখন সিরিয়ালের পরিচালকরা তোমাকে বলবে যে যেমন পলিটিক্স ইজ আ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, তেমন সিরিয়াল রিফ্লেকশন অফ দ্য সোসাইটি। এখন তুমি মুরগি আগে না ডিম আগে, কোনটাকে করবে? ওই চিরাচরিত বিতর্কের মতো সিরিয়াল বলবে সোসাইটি দেখে আমি করছি, আবার সোসাইটি বলবে আমি সিরিয়াল দেখে করছি। তো এইটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে কম্পেয়ার করতে শেখা। এখন মানুষের অপশনস অনেক বেড়ে যাওয়া, কম্প্রোমাইজ করার মানসিকতা কমে যাওয়া। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, মানে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, কিন্তু আগেকার দিনে তো মায়েরা বেশি কম্প্রোমাইজ করতো। মেয়েদের বক্তব্য তো এখন যে আমরা আমি এই বিতর্কে যেতে রাজি নই, কারণ আমি কখনোই এটা মনে করি না একজন বাবার চেয়ে একজন মা বেশি কম্প্রোমাইজ করে, একজন বাবা কম কম্প্রোমাইজ করে, বা উল্টোটা বাবা বেশি করে মা কম করে। আমি মনে করি আমার বড় হওয়ার পেছনে ইকুয়াল রোল দুজনের আছে। আমরা মাকে নিয়ে একটু বেশি ইমোশনাল হয়ে যাই, যেটা আমিও। তার একটা মূল কারণ, আমাদের বাবা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা আমাদের সাথে থাকেন না, কিন্তু আমাদের মায়েরা 24 ঘন্টায় থাকেন। ফলে আমার ন্যাচারালি আমি যাকে সবসময় পাশে পাচ্ছি তার সাথে এক্সট্রা বন্ডিং তৈরি হবে। ফলে বাবা 55 হলে মা 60, এরকম একটা গল্প হচ্ছে। কিন্তু আলটিমেটলি তুমি যদি দেখো, আমার বাবা ধরো বাইরের রাজ্যে কাজ করতেন, এবং আমার বাবা বাইরের রাজ্যে কাজ করেন প্রায় 40 বছর হলো, ঠিক আছে। এবং আমার বাবার বাইরে যাওয়ার পেছনেও সিপিএম এর একটা বড় ভূমিকা আছে, কারণ আমার বাবার কোম্পানি ছিল হাওড়াতে, তো সিপিএম ক্ষমতা আসে 77-78 কোম্পানি উঠে চলে যায় অন্য স্টেটে, তো বাবাকেও সেই কোম্পানির সাথে ওই স্টেটে চলে যেতে হয়। যাই হোক, সেটা পরের কথা। তো আমার বাবা আজকে এত বছর বাইরে, আমার বাবা প্রতি 7 মাস 8 মাস অন্তর অন্তর 1 মাসের জন্য বা 20 দিনের জন্য আসতেন, এসে চলে যেতেন। তো আমি বেশিরভাগ সময়টা মাকে পেতাম। এবার কম্প্রোমাইজ আমার মা করছে, ভাত যদি একটু কম হয়ে যায় আমার পাতে বেড়ে আমাকে বলছে যে আমি খেয়ে নিয়েছি, হয়তো দেখলাম গিয়ে সাইডে সে আধা বোতল জল খেয়ে ঘুমোচ্ছে। এটা মায়ের কম্প্রোমাইজ। আর আমার বাবার কম্প্রোমাইজ হচ্ছে সে সংসার ছেলে, সন্তানদের মুখ ছেড়ে সে বাইরে গিয়ে পড়ে আছে। আমি কাউকে এখানে ব্যালেন্স করতে পারবো না যে মা বেশি করে বাবা কম করে, বা বাবা বেশি মা কম, এটা আমি বলতে পারবো না। আমি এইটাই মনে করি আজকের দিনের সংসারের ক্ষেত্রে একে অপরের সঙ্গে তাল মিলিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটা কোথাও গিয়ে কমে যাচ্ছে। আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাইছি না, এবং আমাদের মধ্যে ইগো প্রচুর বেড়ে গেছে। ইগোটা মূল সমস্যা। আমরা যদি, আমি এই না ষড়রিপুর মধ্যে, সেটা তো রাজনীতিতেও ইগো থাকছে, আছে, ভীষণ কম ভাবে আছে। তুমি সোসাইটির বাইরে কোথায় যাবে? এই যে আমরা রাজনীতিবিদদের গালাগাল করি করাপশন নিয়ে ইত্যাদি নিয়ে, তো তুমি আমায় বলো সোসাইটি যে পথে যাচ্ছে, তুমি 5,000 টাকার চালান কাটা থেকে বাঁচার জন্য তুমি নিজে ট্রাফিক পুলিশকে 500 টাকা দিচ্ছ। তুমি ভাবছো ওরও ফায়দা আমারও ফায়দা, ওর ওটা ব্ল্যাক মানিতে জমছে আর তোমার 4,500 টাকা সেভিংস হচ্ছে, ঠিক আছে। তো করাপশনকে কে সেটাকে ইয়ে করার চেষ্টা করছে? তাহলে সোসাইটি যখন নিজে, মানে গোটা সোসাইটির যখন তুমি এরকম দৃশ্য দেখতে পাবে, সেই কারণে পলিটিশিয়ানদের মধ্যে করাপশনের দেখা যাচ্ছে, ডাক্তারদের মধ্যে দেখা যাচ্ছে। ডাক্তার 5টা টেস্ট তোমার এক্সট্রা করাচ্ছে। তোমার মায়ের হয়তো শুধু সুগারের পরীক্ষাটা করলে হয়ে যাবে, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল, ছাতার মাথা, হাতির মাথা সব পরীক্ষা করাচ্ছে। কেন? যে টেস্ট করাচ্ছে যেখান থেকে, ক্লিনিক থেকে কমিশন আসবে। ইঞ্জিনিয়ার এমন ব্রিজ তৈরি করছে, পোস্তায় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে ঘুষ খেয়ে। তো উকিল তো বাদই দাও, যারা উকিলের পাল্লায় পড়েছে তারা জানে। তো সমাজে দিস ইজ দ্য পার্ট অফ, মানে রিফ্লেকশন অফ সোসাইটি এভরিওয়্যার, বিট পলিটিক্স, বিট সিরিয়াল, মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সর্বত্র। এবার আমার বক্তব্যটা হচ্ছে, মানুষ, আমরা যদি মনে করি আমরা একে অপরের সাথে একটু কম্প্রোমাইজ করব, আমি যদি মনে করি আমি তার দুটো দোষকে একটু ক্ষমাশীল চোখে দেখবো, সে আমার দুটো দোষকে একটু ক্ষমাশীল চোখে দেখবে, তাহলেই আমার মনে হয় যে 60, 70, 80 বছর পর্যন্ত একসঙ্গে থাকা যায়। এই দেবাংশু সমাজের কথা বলতে, সমাজের একটা পার্ট বিয়ে। সামাজিক মতে বিয়ে নিজে না করতে চাইলেও বাড়ির লোকের প্রেসারে করতেই হয়। মা কি ইতিমধ্যে প্রেসার দেওয়া শুরু করেছে যে ছেলে কবে বিয়ে করবে? মাত্র 25-26 থেকে শুরু করেছে দেওয়া। তো সেটা এতদিন ধরে কি করে, মানে না কি করে ব্যাপারটা নয়, মানে ড্যামেজ কন্ট্রোল করে রাখা হচ্ছে। কি বলেছি যে, এবার আমার মায়ের ক্ষেত্রে, আমাদের বাড়ির ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। আমার মায়ের বক্তব্য তো যাকে পছন্দ সেই, তো এরকম কোনো আমাদের বাধ্যবাধকতা নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও মাকে বলা যে, আমি মাকে একটা কথা সবসময় বলি, যেটা আমার সত্যি বলছি ব্যক্তিগতভাবে ভয়,
আমি এটা সিরিয়াসলি তোমাদেরকে বললাম, এই আলোচনা আমি কখনো বলিনি, আমার কাছে বিয়ে করাটার থেকে বিয়ে টেকানোটা আমার কাছে অধিক ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে মুশকিলের জায়গাটা হচ্ছে আমি মাকে বলি যে মা, যেমন আমি তোমাকে একটা কথা বলি, আমাদের কদিন এক বছর আগের ঘটনা, হঠাৎ আমাদের বাড়িতে একটা চিঠি এসছে। মা চিঠি খুলে দেখে একটা মেয়ের ছবি, চিঠি লিখেছে আমার মাকে অ্যাড্রেস করে, এই করে যে আমার মেয়ের সাথে আপনার ছেলের ইয়ে দিতেছে ইত্যাদি ইত্যাদি বলে বাড়িতে চিঠি এসছে। তো আমি বাড়িতে গেছি, এরকম ভাবে আমার মা দেখাচ্ছে। তার ঠিক 1 মাস আগে একটি মেয়ে আছে, সেই মেয়েটি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে গিয়ে আমার পদবী ভট্টাচার্য, যতগুলো ভট্টাচার্য পেয়েছে সবাইকে রিকোয়েস্ট পাঠিয়েছে। বাড়ির লোক ভেবেছে। মানে আমি লাকি এনাফ যে আমি তন্ময় ভট্টাচার্যের সাথে ফ্রেন্ড লিস্টে নেই। তন্ময়দাকে রিকোয়েস্ট পাঠিয়ে তখন ভাবতো ভট্টাচার্য, চন্দ্রিমাদির সাথে ফ্রেন্ড লিস্টে নেই, চন্দ্রিমাদিকে রিকোয়েস্ট পাঠিয়ে ভাবতো আমার কোনো আত্মীয় হয়। যত আছে আমার, এবার আমার মোটামুটি 17, 18, 19 জনের ধরো ফ্যামিলি, সবাইকে রিকোয়েস্ট পাঠিয়েছে, সবাইকে ইনবক্সে মেসেজ, আমি মানে পছন্দ এই ইত্যাদি এই ব্যাপারগুলো হয়। এবার আমার মা যখন আমাকে বলে, আমি যখন আমার মাকে বলি ঠিক তোমার প্রশ্নটার মতোই, যে এখনো ঠিকঠাক মতো কাউকে সেভাবে মনে হয়নি, তখন মা তোমার মতোই বলে এই যে এতজন তোকে করে মেসেজ পাঠায়, চিঠি পাঠাচ্ছে বাড়িতে ইত্যাদি। আমি তখন মাকে বলি, মা আজকে আমি হয়তো সমাজে 10 জনের মধ্যে 4টে মানুষ আমাকে চেনে, আমার যখন 50 বছর বয়স হবে বা 40 বছর বয়স হবে, তখনও যে আমার সোসাইটিতে এই পজিশনটাই থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নেই তো। তাহলে আজকে যে আমার এই পজিশন দেখে আমার কাছে আসছে, সে যে 40 বছর ওই পজিশনে আমার সাথে থাকবে তার কি গ্যারেন্টি আছে? মা, তার জন্য তো সুযোগ করে দিতে হবে। এই সুযোগটা করার জন্যই তোমাকে একটা মানুষের সাথে মিশতে হবে, তাকে জানতে হবে। তোমাকে যারা প্রেমের চিঠি পাঠায় তাদের সঙ্গে মেশো, তাদের সঙ্গে ডেটে যাও, না। ঘুরতে বেড়াও। সেগুলো আমার পছন্দ হয়নি, তাই এগোইনি, সেটা পরে। আচ্ছা, কিন্তু পছন্দ হলে তাহলে বেরোতে। পছন্দ হলে অবশ্যই তারা যখন অ্যাপ্রোচ করছে, আমি তো রিজিড, আমার পার্সোনালিটি নয়, আমি কেন এগোবো না তাদের তরফ থেকে? এবার আমার যদি সেটা দেখে আমার মনে হতো এগোনোর মতো, আমি এগোতাম, কথা বলতাম, মিশতাম, যদি মনে হতো মিশে এগোনোর মতো এগোতাম। কিন্তু আমি আবার বলছি সেই সুযোগ আসেনি বা সেরকম মনে হয়নি। কথায় বলে প্রেম বা সম্পর্ক রাজনীতির মতোই, অনেক ইকুয়েশন মেনে চলতে হয়, কখনো কখনো বিষয়টা ইমোশনাল জায়গায় গিয়েও দাঁড়ায়। তাহলে দেবাংশু যদি বিয়ে করে বা কোনোদিনও, তুমি বলছো সিঙ্গেল, তোমার কথা অনুযায়ী সত্যি কি মিথ্যে আমরা জানি না, না একদম সত্যি কথা। তো সেখানে দাঁড়িয়ে দেবাংশু যদি পরবর্তীকালে প্রেম করে, অনুগত প্রেমিক হবে নাকি এই ডিবেট যেরকম তুমি টিভির মঞ্চে গিয়ে করো বা বিভিন্ন জায়গায় ডিবেট করো, সেরকম ডিবেট করবে প্রেমিকার সঙ্গে? না, আমি সত্যি বলছি, আমার বন্ধু বান্ধবদের সাথে যে সম্পর্ক, আমার বন্ধু বান্ধবদের সার্কেলটা খুব ছোট, খুব বড় সার্কেল নয়, মানে হাতে গোনা 6 থেকে 7 জন, যাদের সাথে আমার 5 বছর আগেও বন্ধুত্ব ছিল তারাই আছে। কেউ বেরিয়েও যায়নি, কেউ নতুন করে ঢোকেও নি, ওই একদম ঘনিষ্ঠ বৃত্তটায়। আমি মনে করি আমি ওদের সঙ্গে যেরকম, আমার যদি কেউ সম্পর্কে আসে আমি তার সাথেও সেরকম। কিরকম? আমি লজিক্যাল হওয়া পছন্দ করি, কোনো ক্ষেত্রে যদি আর্গুমেন্ট। কিন্তু প্রেম তো ইললজিক্যাল। প্রেম ইললজিক্যাল, কিন্তু আর্গুমেন্ট তো লজিক্যাল হতে হবে। আচ্ছা, দুতরফেই। আমিও যদি কিছু বলছি, আমি শুধুমাত্র আমার ইগোর ওপর ভর করে কিছু বলতে পারি না, সেও যখন কিছু বলতে ইগোর ওপর ভর করে বলতে পারে না, দুজনকেই লজিক্যাল হতে হবে আর্গুমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমার যদি কখনো কোথাও গিয়ে মনে হয় এটা আমার ভুল ছিল, আমার ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই। উল্টো দিকের মানুষকেও ততটাই সফট হতে হবে বা ততটাই মানে ওই রিজিডিটিটা থাকলে হবে না, যে না আমি আমার ইগোর জায়গায় স্ট্রং থাকবো, আমার ভুল হলে আমি কিছু বলবো না। তো এইটা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে আমার এটা এত ভালো সেট আপ হয়ে গেছে যে মানে দুতরফেই আমরা একে অপরকে অত ভালো বুঝি, আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো যে আমাদের বন্ধু বান্ধবদের সম্পর্কের মধ্যে কোনো চিজ আছে। তা আমি সবসময় চাই আমার সোকল তোমাদের ভাষায় যে প্রেমিকা বলো বা ভবিষ্যতের সম্পর্কে যেই আসুক না কেন, তার সাথে আমার সমাজের ভাষা প্রেমিকা, হ্যাঁ এই আন্ডারস্ট্যান্ডিংটা হোক আর কি, তো এটা আমার চাওয়া। আচ্ছা, দেবাংশু যদি একটা গান শোনায়, প্রেমের গান, মানে বা যদি ভাবতে বলা হয় যে প্রথম কোন গানটা প্রেম বললেই মনে পড়ে, প্রথম কথা কবিতার মতন করে গিয়ে দাও। প্রথম কথা হচ্ছে আমি গানের গ জানি না, কবিতার মতো করে, কবিতা আলাদা জিনিস, ওটা আমি নিজে লেখালেখি করি বলে ওটার প্রতি আমার একটা ন্যাক রয়েছে, ওটা অন্য জিনিস। এবং এই যে খেলা হবে খেলা হবে বলে লোকে এত কথা বলে, খেলা হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্লোগান ছিল। অনেকে বলে দাদা খেলা হবে গানটা শোনাও, তো কখনোই গান নয়, স্লোগান ছিল, স্লোগানের সঙ্গে ডিজে যোগ করা হয়েছে, তো ওটা কখনোই গান নয়। এবং আমি সত্যি সত্যি আমার গানের গলা এত খারাপ, লোকে আমায় পেস্ট কন্ট্রোলের জন্য নিয়ে যেতে পারে, বাড়িতে আসলে ইঁদুর হলে আমি গেয়ে আসবো, ওগুলো পালিয়ে যাবে, খুব খারাপ কিন্তু অবস্থা। গান তো যদি আমি বলি মনে পড়ছে যে এই গানটা মনে পড়ছে, সেই গান মানে পছন্দের গান, প্রেমের পছন্দের গান যদি আমি বলি, গাইতে হবে না। দেখো আমি প্রথম কথা বলি, এটা অদ্ভুত লাগতে পারে শুনতে যে আমি যে খুব একটা গান ভক্ত তা কিন্তু নই, ঠিক আছে? মানে আমার খুব হাতে গোনা কিছু গান আছে যেগুলো পছন্দ, সেগুলো আমি মাঝে মধ্যে শুনি। এবং খুব একটা যে আমি গান এক্সপ্লোর করেছি, খুব শুনি, সারাক্ষণ কানে হেডফোন গুঁজে গাড়িতে গেলে আমার গান চালাতে, আমার গাড়িতে গেলে গাড়ির টিভিতে আমার ইয়ে চলে, নিউজ চলে, আমার গান ফান চলে না, ফলে আমি গানের খুব একটা ভক্ত নই। তবে
আমার একটা গানের সুর খুব ভালো লাগে এবং সেটা প্রেমেরই গান। ওই জন্য ওই গানটা আমার পছন্দের গানের মধ্যে একটা, সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ এসছিল সম্ভবত হইচইতে, তানসেনের তানপুরা। ওই তানসেনের তানপুরাতে একটা গান ছিল, তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে। ওই গানের সুরটা এবং লিরিক্স আমার খুব ভালো লাগে। বাকি এটা কিন্তু অন্য কোনো চিন্তায় নয় আর কি। কবিতা? কবিতা এরকম তো একসময়, এখন তো প্রকাশ্যে যেগুলো লিখি বা বলি সবই পলিটিক্যাল। না, আমরা প্রেম বা বিরহে যে কোনো একটা কবিতা যদি শুনতে পারতাম, সেটা আমি শোনাতে পারি। দুঃখের বিষয়টা অনেকদিন আগে লেখা, ঠিক আছে, কারণ এই মুহূর্তে মানে প্রেম সম্পর্কিত কবিতা লিখতে গেলে তো সেই সম্পর্কিত অনুভূতির মধ্যে থাকতে হবে বর্তমানে। তো যেহেতু আমি নেই, তাই বহু পুরনো কবিতাই। আচ্ছা, কবিতার নাম হচ্ছে ঋণাত্মক প্রেম। আচ্ছা, আমি কিন্তু একদম আবৃত্তি করতে পারি না, দর্শকরা নিজ বলে ক্ষমা করে দেবেন। খারাপ লাগলে মিউট করে শুধু এক্সপ্রেশন দেখবে। না, দেবাংশকে কি করে খারাপ লাগতে পারে? এত মহিলা ফ্যান্সরা দেখবে, শুনবে। ফ্যান্স যত আছে, আমার গালাগালি করার লোক তত আছে, ঠিক আছে। এনি কাইন্ড অফ পাবলিসিটি ইজ গুড ফর ইওর বিজনেস, কথায় আছে। একদম একদম। আচ্ছা, ঋণাত্মক প্রেম। যে বৃষ্টির জন্য আজ প্রহর গুনছ, যে বৃষ্টির জন্য বারবার ছুটে যাচ্ছ বারান্দায়, যার আশায় আজ হালকা ছায়াকেও বজ্রগর্ভ মেঘবালিকা ভেবে ভুল করছো, যে শ্রাবণের আকাঙ্ক্ষা আজ প্রিয়ের ফিরে আসার চাইতেও বড়, যে বর্ষণের প্রেমে তুমি উত্তাল প্রেমিক, যে বাদলের অপেক্ষায় তুমি চাতক, তার প্রতি প্রেম কি কেবলই প্রেম, নাকি অন্য কারো জন্য পুঞ্জিত ঘৃণা? জ্যৈষ্ঠকে শিক্ষা দিতে যে শ্রাবণকে চায়, রৌদ্রকে দণ্ড দিতে যে বর্ষাকে চায়, সূর্যকে শাস্তি দিতে যে মেঘকে চায়, একদিন মাঠের ধার গিরে নদীর পার চিরে বেহায়া কাশফুল ফুটলে, সুন্দরী ঢাক বেজে উঠলে, শ্বেতাঙ্গ শরতের ডাক ভেসে এলে, সত্যি বলো তো হে প্রাণী, আজকের প্রেয়সী কৃষ্ণকলি বৃষ্টিকে সে আগের মতো করেই চাইবে কি? আচ্ছা, দারুণ দারুণ। আগের মতো কি করে এইছো প্রথম প্রেমিকাকে, যেটা বলছিলে এখনো ভুলতে পারোনি? এই বাবা, না ভুলতে পারিনি কেন, একদম ভুলে গেছি। একদম ভুলে গেছো? কোন স্মৃতি মনে নেই? স্মৃতি মনে আছে, বাট মানে তুমি যে অর্থে মনে রাখার কথা বলছো সেই অর্থে মনে নেই, কিন্তু ঠিক আছে, পার্ট অফ লাইফ। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে দেবাংশু চন্দ্রবিন্দু নাকি ফসিলস? ফসিলস। এমনি কি ব্যক্তিগতভাবে শুনতে চাওয়া হয় রূপম ইসলামের গান? ফসিলস এর আমি খুব ভক্ত। আমি যে কয়েকজনের গানের ভক্ত, তার মধ্যে নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র এবং রূপম ইসলাম বাংলার মধ্যে। আচ্ছা, কবির সুমন কিংবা অঞ্জন দত্তের মধ্যে? অঞ্জন দত্ত তো একটা অন্যরকম ফিলিং, অবশ্যই। সেই অঞ্জন দত্তের প্রিয় বন্ধু, তার সেই গানগুলো, সেগুলো অবশ্যই ভালো লাগার জায়গা। আমি টপ 3টে বললাম, বাকি এরা প্রত্যেকে ভালো লাগার জায়গাতেই আছে। আচ্ছা, প্যারামিটার যদি আমরা করি তাহলে এইটা করা খুব মুশকিল। এই 3 জনের মধ্যে আমি যদি বলি, 3 জনের মধ্যে আমি 1, 2, 3 করতে পারবো না। আমার লোপামুদ্রা মিত্রর গান পছন্দ একটা অন্যরকম অনুভূতির জায়গা থেকে, আমার নচিকেতা চক্রবর্তীর গান পছন্দ একটা অন্য অনুভূতির জায়গা থেকে, আর রূপম ইসলামের গান আমাদের জেনারেশনের যে অনুভূতি থেকে পছন্দ সেই অনুভূতি থেকেই পছন্দ। আচ্ছা, ফলে এই 3টে যেহেতু 3 রকম ক্যাটাগরি, তাই আমি 3টেকে কোনোদিন র্যাঙ্কিং করতে পারবো না। প্রেমে পড়েছো এবং সেই সময় উপহার দেওয়া নেওয়া হয় অনেক, সব থেকে মেমোরেবল উপহার কি দিয়েছো, যেটা তোমার মনে হচ্ছে বেস্ট উপহার এভার, এবং সব থেকে বেস্ট উপহার কি পেয়েছো ফ্রম দ্যাট গার্ল? দেখো, আমি বলছি, আমার প্রথম প্রেমের ক্ষেত্রে যদি বলি, আমার দেওয়া বেস্ট উপহার বলতে সেই উপহারের ভ্যালুয়েশন দিয়ে আমি বোঝাতে পারবো না, কারণ সেই সময় যেহেতু স্কুল স্টুডেন্ট ছিলাম, ওই মায়ের দুপুরবেলা 5 টাকা দেওয়া টিফিনের খরচ, ওটাই জমিয়ে এইটুকু। তো সে খুব চকলেট ভালোবাসতো, চকলেট দিতাম। এবং আমি ভীষণ রকম লাজুক প্রকৃতির ছিলাম, আজও লাজুক, সেই সময় আরো ভয়ঙ্কর রকম ছিলাম। কারণ হচ্ছে যেখান থেকে সেই মানে সেই ভালো লাগার সূত্রপাত, সেই জায়গাটা ছিল একটা কোয়েড ইনস্টিটিউট। আচ্ছা, এবার আমি আমার জীবনের গোটাটাই ততদিন পর্যন্ত বয়েজ স্কুলে পড়েছি, এবং আমাকে বাড়িতে পড়াতে আসতো, আমি কখনো কোচিং এ পড়তে যেতাম না। ফলে আমার মেয়েদের সঙ্গে বসে একসাথে পড়াশোনা করা বা গল্প করা, এই সুযোগ আমার তখন অব্দি হয়নি। দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম। ফলে আমি ভীষণ রকম লাজুক ছিলাম। তো আমার মনে আছে, সবার সামনে তাকে চকলেট দিতে পারবো না বলে সেই ইনস্টিটিউটে সেই সময় পরীক্ষা চলছিল, তো সেই পরীক্ষার কোশ্চেন পেপারের মধ্যে চকলেটটা ঢুকিয়ে তাকে দিয়েছিলাম। তো এই জন্য এটা খুব মেমোরেবল, এটা কখনো ভুলতে পারি না। বাকি পাওয়া বলতে, পরবর্তীকালে অনেকে যাদের সাথে ধরো খুব কম সময়ের জন্য হলেও কিছু পরিচয় ছিল, কিছু ইয়ে ছিল, সেরকম মানুষদের থেকে কিছু গিফট পেয়েছি। তার মধ্যে পারফিউম আছে,
রুমাল আছে, এগুলো দিয়ে যেটা তুমি সম্পর্ক এখনো কেটে যায়। যেটা তুমি এখনো রেখে দিয়েছো তোমার সঙ্গে, এরকম কিছুই কোনো গিফট পাওয়া কিছু আমি রেখে এ কি না, মেমোরিজ তো ক্রিয়েট করে রাখতে হয়। আমি রেখে দিইনি। কারণ ব্যাপারটা হচ্ছে কেন, কারণ আমি বলতে পারবো না ঠিক এটা, তবে আমি সেরকম আহ, মানে এই প্রেম সংক্রান্ত জায়গাগুলো থেকে এমন কোনো গিফট পেয়েছি বলে আমার মনে পড়ে না যেটাকে আমার টোকেন হিসেবে রেখে দিতে হবে। বাট হ্যাঁ, আমি আমার সেই প্রথম যে যার কথা বলছি তার জন্য আমার মনে আছে আমি পুরীতে ঘুরতে গিয়ে একটা চাবি রিং কিনেছিলাম। তো সেই চাবি রিংটা তাকে 1.5-2 বছর আমি দিতে পারিনি। লাস্টে যখন ব্যাপারটা ভেঙে গেল তখন আমার মনে আছে আমি একটা রেল স্টেশনে গিয়ে তারই এলাকায় আমি সেই ট্রেন স্টেশনের রেল লাইনের উপর সেই চাবি রিংটা ছুড়ে দিয়ে চলে এসেছিলাম। মানে খুব নাটকীয় মনে হতে পারে, বাট দ্যাটস ট্রু। না সেই সময় তো এইগুলোই হ্যাঁ, তো হয়। মানে ফলে ওই নির্দিষ্ট জিনিসটা আমার একটা টোকেন হিসাবে খুব মনে আছে আর কি। বাট আমার পাওয়া জিনিসগুলোর মধ্যে আমার কিছু মনে পড়ে না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে মঞ্চের ওপরে মন্ত্রীদেরকে গান গাইতে বলেন, খোশ মেজাজে থাকেন, মদন মিত্র থেকে শুরু করে একাধিক পলিটিক্যাল লিডারদের সঙ্গে তিনি বেশ আনন্দের সহকারে মজা করেন, ঠাট্টা করেন। দেবাংশুকে কখনো বিয়ে করার কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি কবে প্রেম করছো বা এরকম কিছু? না, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলার মতো আরো অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। তো উনি বিয়ের ব্যাপার বা এই সকল ব্যাপার নিয়ে বলেন না, এবং তিনি এতটাই ব্যস্ত, এতটাই এই সমস্ত ব্যাপার নিয়ে কখনো, হ্যাঁ মানে দিদির সঙ্গে কোনোদিন সামনাসামনি বসে খুব 1.5-2 ঘন্টা আড্ডা হচ্ছে এরকম সুযোগ তো আমার কখনো আসেনি। যেইটুকু যা তিনি ফোনের মাধ্যমে এইটুকু যার সঙ্গে পলিটিক্যাল কাজকর্ম ভিত্তিতেই কথাবার্তা হয় বা যেটুকু বার্তা পাঠান সেইটুকুনি আলোচনা হয়। ফলে এই সংক্রান্ত কোনো আলোচনা বা কথা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়নি। এবং তিনি বাকিদের সঙ্গে এই সংক্রান্ত করে আলোচনা করেন বলে আমার মনে হয় না। মদনদাকে তিনি কালারফুল বয় বলেন, হ্যাঁ, বলেন, তিনি বলেন। সেটা বলেন, এবং সেটা মদনদার সেই ক্যারেক্টারকে নিয়ে, মানে অন্য কিছু বিষয় নিয়ে বলেন বলে আমার মনে হয় না। মানে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেননি? না না, খুব একটা এই সংক্রান্ত ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো কোনো আলোচনাই তার সাথে হয়নি। আচ্ছা, আমরা মামাটি মানুষের প্রতিনিধির সঙ্গে এতক্ষণ ধরে সময় কাটালাম এবং মাটিতে বসে সেটা একটু আমরা মেনশন করে দেওয়াই ভালো। আর দেবাংশুকে আমি বলতে চাইবো যে এই ইন্টারভিউ শেষে তুমি যদি তোমার যে সমস্ত মহিলা ফ্যান্স বলো, পুরুষ ফ্যান্স, আমি শুধু মহিলাদের কথা বলবো না, ঠিক কিরকম মেয়ে হলে দেবাংশু মিঙ্গল হবে এটা যদি বলে আমরা ইন্টারভিউটা শেষ করবো। এইভাবে ঘোষণা করা বা বলাটা খুবই, এখনো দেবাংশু সিঙ্গেল, যারা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও। খুবই এটা অস্বস্তিকর এরকম ভাবে বলা, কারণ আমি তো পাত্রী চাইয়ের বিজ্ঞাপন এভাবে দিতে চাইছি না। তো যাই হোক, কিন্তু তার মধ্যে আলোচনা যারা বোঝার তারা আলোচনার মধ্যে থেকেই বুঝে যাবেন কিরকম, যে এখনো গ্রিন সিগন্যাল আছে, কিরকম কিরকম আমার মানে আমি কিরকম চাই, যা চাই তাই পাবো তেরকম তো কোনো মানে নেই, কিন্তু আমার একটা পছন্দ। ঠিক আছে, তো সেই রকম ভাবে আমি আলোচনার মধ্যেই যা বলার বলেছি। আমি এইটুকুই বক্তব্য যে দিদির সমর্থক হতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। এটা মানে ফার্স্ট ক্রাইটেরিয়া। আন্ডারস্ট্যান্ডিং হতে হবে এবং প্রো ফ্যামিলি হতে হবে। সুন্দরের ডেফিনেশন কিছু নেই, সুন্দর হতে হবে, তুমি অনেকটা লম্বা, এরকম লম্বা কোনো প্রেমিকা হতে হবে। আমার একটা কথা বলো, সৌন্দর্য ব্যাপারটা কতদিন, মানে এখন মেকআপের যুগে হয়তো তুমি 18 বছর বয়সটাকে 35 অব্দি টেনে নিয়ে যেতে পারো ম্যাক্সিমাম। তারপর সবার চামড়া তো একদিন কুচকাবে, সবার মেরুদণ্ড তো একদিন বেঁকবে, তখন সৌন্দর্য দিয়ে কি করবো? তখন তো ভেতরের মানুষটাকে দরকার। তো সৌন্দর্য আমার কাছে কোনো ফ্যাক্টর নয়, বাট এই ক্যারেক্টার গুলো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেরকম যদি কাউকে পাই তো আমিও দেরি করবো না। একদমই প্রকাশ্য ইন্টারভিউতে দেবাংশু বলে দিল ও কিন্তু সিঙ্গেল, এবং যারা যারা ওই চেষ্টা চালিয়ে যাচ্ছ চালিয়ে যাও, এবং যারা এতদিন ধরে ভাবছো দেবাংশুকে অ্যাপ্রোচ করবে কি করবে না তারাও করে ফেলো, তাই তো? এখানে শেষ করছি, ধন্যবাদ। বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অরিত্র এবং সৌম্যদীপের সঙ্গে আমি প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।